1955 সালে মুক্তি পেয়েছিল সবার উপরে। আজকে এই ছবিটির কথা বলবো। এটি ছিল একটি ক্রাইম থ্রিলার ছবি। প্রডিউস করেছিলেন এমপি প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং পরিচালনায় ছিলেন অগ্রদূত। ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবিটি এজে ক্রোনিনের 1953 সালের উপন্যাস বিয়ন্ড দিস প্লেস অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। এছাড়াও ছিলেন ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, নীতিশ মুখার্জি। বাণিজ্যিকভাবে সফল হতে গেলে ছবিতে যা যা প্রয়োজন এই ছবিতে তা সব কিছু ছিল। অসাধারণ গল্প, দুর্দান্ত চিত্রনাট্য, অনবদ্য অভিনয়। 1954 সালে উত্তম সুচিত্রা জুটির অগ্নিপরীক্ষা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। উত্তম সুচিত্রা জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। 1955 সালে সবার উপরে ছবিটা আসার পর দর্শকবৃন্দ উত্তম সুচিত্রা জুটির ক্যারিশমায় মেতে উঠলেন। এই ছবির মধ্যে একদিকে রয়েছে রোম্যান্টিসিজম আর অন্যদিকে রয়েছে টান টান উত্তেজনা। ছবি শুরু হতে প্রথমেই আমরা দেখতে পাই শঙ্কর অর্থাৎ উত্তম কুমার আইনজীবী হয়ে এক নিরপরাধ ব্যক্তি হয়ে লড়ছেন। তিনি তার মায়ের সাথে পাটনায় থাকেন। তার সংসারে খুব সচ্ছলতা নেই। তিনি জানতেন তার বাবা নিরুদ্দেশ, কিন্তু মায়ের সাথে কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন তার বাবা বেঁচে আছেন। সুদীর্ঘ 12 বছর আগে কৃষ্ণনগরের বাসিন্দা হেমাঙ্গিনী নামে এক মহিলাকে হত্যা করার অভিযোগে তার বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়। শঙ্করের বাবা প্রশান্ত চ্যাটার্জি তার মা মহামায়াকে একটি চিঠি লেখেন, যে চিঠিতে লেখা ছিল যে তিনি সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আইনের চোখে দোষী সাব্যস্ত হয়েছেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তিনি শঙ্করের মাকে শঙ্করকে নিয়ে দূরে কোথাও চলে যেতে বলেছেন এবং শঙ্করকে ভবিষ্যতে আইনজীবী তৈরি করতে বলেছেন, যাতে তার মতো নির্দোষ ব্যক্তিরা শাস্তি না পায়। তাই শঙ্করের মা তার বাবার আদেশে সম্পূর্ণভাবে পরিচয় গোপন করে শঙ্করকে মানুষ করেন। কঠিন পরিশ্রম করে, সংগ্রাম করে শঙ্করকে আইনজীবী তৈরি করেছেন শুধুমাত্র এই কারণে যাতে শঙ্কর তার বাবাকে কারাগার থেকে মুক্ত করতে পারে। এরপর শঙ্কর মায়ের আশীর্বাদ নিয়ে কলকাতায় আসে বাবার সাথে দেখা করবে বলে, কিন্তু সেখানে তার সাথে দেখা হয় না এবং সে জানতে পারে যে তার বাবা প্রায় মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন। তারপর শঙ্কর যায় কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে গিয়ে শঙ্করের সাথে দেখা হয় রীতা, যার ভূমিকায় অভিনয় করেছেন সুচিত্রা সেন। তার জীবনেও অবিচারের ইতিহাস রয়েছে। ক্রমে সে শঙ্করের খুব বন্ধু হয়ে ওঠে। দুজনে মিলে হেমাঙ্গিনী হত্যার রহস্য কিনারা করতে থাকে। রহস্য কিনারা করতে গিয়ে শঙ্করের সাথে দেখা হয় সহদেব বলে একজন ব্যক্তির, যে নিজেকে হেমাঙ্গিনীর দাদার পরিচয় দিয়েছিলেন। জানা যায় হেমাঙ্গিনীর ওপর একটি জীবন বীমা করা হয়েছিল প্রায় 50,000 টাকার মূল্যের, এবং সেই সংক্রান্ত কাজেই প্রশান্ত চ্যাটার্জি কৃষ্ণনগরে গিয়ে হেমাঙ্গিনীর সাথে দেখা করেছিলেন। 12 বছর আগে যে কেসটি প্রশান্ত চ্যাটার্জির বিরুদ্ধে করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে হেমাঙ্গিনী ছিল অন্তঃসত্ত্বা 4 মাসের, কারণ হেমাঙ্গিনীর ঘর থেকে একটি চিঠি পাওয়া গিয়েছিল। সেই চিঠির সূত্র ধরে প্রশান্ত চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল, অথচ
চিঠির হাতের লেখার সাথে প্রশান্ত চ্যাটার্জির হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। বলা হয়েছিল হেমাঙ্গিনী অন্তঃসত্ত্বা ছিল বলেই তাকে হত্যা করা হয়েছিল। এই রহস্যের কিনারা করতে গিয়ে শঙ্করের সাথে দেখা হয়েছিল কালী ব্যানার্জির, যিনি একজন পুলিশ অফিসার ছিলেন। এই কেসটির তখন তিনি তদারকি করছিলেন। এখন তিনি খুবই অসুস্থ, কিন্তু অসুস্থ অবস্থাতেও তিনি শঙ্করকে অনেক কিছু প্রমাণ দিয়ে সাহায্য করেছিলেন। শঙ্করের জীবনে একটা সময় এলো যখন সে অনেক কিছু প্রমাণ পেয়েছে, আবার মাঝখানে মাঝখানে কিছু জায়গায় প্রমাণ নেই। তার ফলে শঙ্কর একটা গোলক ধাঁধায় ঘুরছিল, সে খুঁজে পাচ্ছিল না প্রকৃত অপরাধীকে। এই সময় সে যে হোটেলে থাকতো সেই কৃষ্ণনগরের সেই হোটেল থেকে তাকে বিতাড়িত করা হলো, কারণ সহদেব ছিলেন কৃষ্ণনগরের ভাইস চেয়ারম্যান। তার কথাতেই হোটেলের মালিক শঙ্করকে আর হোটেলে থাকতে দিল না। এই অবস্থায় পথে ঘাটে ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়ল শঙ্কর। উদ্ধার করলেন সুচিত্রা সেন, অর্থাৎ রীতা। তাকে বাড়িতে নিয়ে এসে রীতা অক্লান্ত সেবা করে তাকে সুস্থ করে তুলল এবং শঙ্করের হারিয়ে যাওয়া মনোবল ফিরিয়ে পেতে সাহায্য করল। এই সময় এলেন রীতার এক দাদা পাহাড়ি সান্যাল, যিনি পত্রিকা চালান। তার সাহায্যে এই কেসটি আবার রিওপেন হলো। কেসটা করার মতো সাহস শঙ্করের ছিল না। রীতার অনুপ্রেরণায় শঙ্কর নতুন করে শক্তি সঞ্চয় করল। মামলাটি 12 বছর পর পুনরায় খোলার জন্য জনসমর্থন জোগাড় করা হলো এবং শঙ্কর নিজেই মামলাটি উপস্থাপনা করল। বিভিন্ন প্রমাণ ও কৌশলী উপস্থাপনার মাধ্যমে সফলভাবে শঙ্কর তার বাবার পক্ষে সওয়াল করে আসল অপরাধীকে চিনিয়ে দিল। প্রশান্ত চ্যাটার্জি মুক্তি পেলেন। সুদীর্ঘ 12 বছর কারাগারের দুর্বিষহ জীবন প্রশান্ত চ্যাটার্জিকে মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলেছিল। তবে পরিবারের মাঝে ফিরে আসার পর তার বোধোদয় এবং সুস্থতা ফিরে আসে। রীতা অর্থাৎ সুচিত্রা সেনের সহমর্মিতার কথা শুনে সে মহামায়া অর্থাৎ তার স্ত্রী মহামায়া এবং তার পুত্র শঙ্করকে চিনতে পারে। এই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন ছবি বিশ্বাস। প্রথম জীবনে এক নিরপরাধ ব্যক্তি যখন দোষী সাব্যস্ত হয় তখন যে তার আরতি, সেটা অপূর্বভাবে ফুটিয়ে তুলেছিলেন। তারপর 12 বছর পরে মানসিক ভারসাম্যহীন ছবি বিশ্বাস কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। সেই অভিনয় দর্শকরা কোনোদিন ভুলবে না। কিছু মানুষের ষড়যন্ত্রের জন্য এক নিরপরাধ ব্যক্তির কিভাবে মানসিকভাবে অবনতি হয় তা অনবদ্যভাবে দেখিয়েছেন ছবি বিশ্বাস। আদালতের মধ্যে অর্থাৎ কোর্ট সিনে ছবি বিশ্বাসের অভিনয় মনে দাগ কেটে যাওয়ার মতো। মহামায়ার চরিত্রে শোভা সেনও অপূর্ব অভিনয় করেছেন। সংগ্রামী এবং জেদি মায়ের ভূমিকায় তাঁর এই অভিনয় দর্শকরা চিরকাল মনে রাখবে। শঙ্কর চরিত্রে অনেক ওঠাপড়া রয়েছে। মাঝে মাঝে সে উত্তেজিত হয়ে পড়ছে, আবার যখন সে দুর্বল হয়ে পড়ছে কোনো কুল কিনারা না করতে পেরে সেই অসহায়তা, এবং আদালতে যখন সে খুব আত্মবিশ্বাসী, কারণ অপরাধী তখন ধরা পড়ে গেছে, সে চিনতে পেরেছে অপরাধীকে, সেই মুহূর্তে তার যে আত্মবিশ্বাস, সব কিছু অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন মহানায়ক উত্তম কুমার। সবার উপরে যখন ছবিটি তিনি করেছেন তখন তিনি মহানায়ক ছিলেন না, কিন্তু তার অভিনয়ের গুণে তখন থেকেই তিনি যে মহানায়কের সিঁড়িতে উঠছেন সেটা বোঝা যায়। তাকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করেছেন সুচিত্রা সেন তার সাবলীল অন্তরঙ্গ অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে সুচিত্রা সেনের যে আন্তরিকতা রয়েছে তা দেখার মতন।
প্রত্যেক পদে তিনি যেভাবে শঙ্করকে অনুপ্রাণিত করে গেছেন, সঙ্গ দিয়ে গেছেন, তা প্রশংসনীয়। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা জানা যায়। এই ছবিতে উত্তম সুচিত্রার বেশ কিছু আবেগঘন রোম্যান্টিক দৃশ্য রয়েছে। সেই দৃশ্যে অভিনয় করার আগে একবার সুচিত্রা সেনের মুড অফ হয়ে গেল। তিনি বেশ ক্রুদ্ধ হয়েছিলেন উত্তম কুমারের ওপর, কারণ অভিনয় করতে গিয়ে সুচিত্রা সেন বরাবরই তার গাম্ভীর্য বজায় রাখতেন, আর উত্তম করতেন শুটিং ফ্লোরে মজা। তার ফলে দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেই মনোমালিন্যের ফলে ম্যাডামের মুড অফ। পরিচালকদের মাথায় হাত, বোধহয় সেদিন আর শুটিংই হবে না। অভিমানী সুচিত্রা সেনকে কে মানাবে, সেটাই ছিল তখন বড় প্রশ্ন। কারণ পরেই ছিল, অর্থাৎ পরের শটই ছিল একটা রোম্যান্টিক দৃশ্য। সেখানে মুড অফ ম্যাডামকে নিয়ে, উত্তমকে নিয়ে শট করাই যাবে না। সেই অবস্থা সামলানোর জন্য পরিচালক অনুরোধ করলেন স্বয়ং উত্তম কুমারকে, কীভাবে ম্যাডাম সেনের মুড ঠিক করা যায়, কারণ পরবর্তী শটেই আছে রোম্যান্টিক দৃশ্য। মেকআপ রুমে গিয়ে সুচিত্রার রাগ ভাঙালেন উত্তম কুমার। তার বদলে সুচিত্রা সেন এগিয়ে দিলেন 1 কাপ স্পেশাল চা। সুচিত্রা সেন খুব চা খেতে ভালোবাসতেন। তার বাড়ির থেকে আসতো চায়ের সরঞ্জাম। সেই চায়ে থাকতো আদা, এলাচ, চিনির পরিবর্তে থাকতো মধু। উত্তমের সাথে রাগারাগি হলে উত্তমকেও সেই চা খাওয়াতেন সুচিত্রা, এবং সেই চা তিনি নিজেই বানাতেন। এই চাটি খেতে উত্তম পছন্দ করতেন না, কিন্তু চুপ করে থাকতেন। সুচিত্রা বানিয়ে দিয়েছে, খেয়েই নিতেন। কি করবেন, তার প্রিয় রমা যে এই চাটি তার সামনে ধরেছেন। যাই হোক, সেদিন মেকআপ রুমে সেই চা তো খেলেন। খাওয়ার পর সুচিত্রাকে মানিয়ে নিয়ে এসে রোম্যান্টিক দৃশ্য অভিনয় করা শুরু করলেন। সেই দৃশ্যতেও অসুস্থ উত্তমকে জড়িয়ে ধরে খাইয়ে দেওয়ার দৃশ্য ছিল। দৃশ্যটি দুজনেই অসাধারণ অভিনয় করলেন। শট নেওয়া যেই হয়ে গেল, তখন মহানায়ক উত্তম কুমার হঠাৎ বলে উঠলেন, ওই চা কিন্তু মুখে দেওয়া যায় না। উত্তমের ওই রসিকতা শুনে সুচিত্রা সেন বেশ রেগে গিয়েছিলেন। সেদিনকার মতো প্যাকআপ হলেও পরের দিন আবার ওই চা খেয়ে তবেই শুটিং করতে পেরেছিলেন। রমা এই ছোট্ট ছোট্ট জেদগুলো উত্তমই কিন্তু রাখতেন। এই দুজনের অসাধারণ রসায়নের জন্য সবার উপরে ছবিটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। দর্শক মুগ্ধ হয়ে দেখেছিল উত্তম এবং সুচিত্রা জুটির অভিনয়। ছবিতে উত্তমের অভিনয়ের প্রচুর অবকাশ ছিল এবং প্রত্যেকটি জায়গায়, কিংবা আমি বলতে পারি প্রত্যেকটি ডায়ালগ, যে প্রত্যেকটি সংলাপ বলছে, প্রত্যেকটি সংলাপের সাথে উত্তমের এক একটা সংলাপের সাথে এক এক রকম অভিনয়। উত্তমের সেই দুর্দান্ত অভিনয়ের সাথে সুচিত্রাও প্রত্যেকটা স্থানে তার চরিত্র অনবদ্যভাবে প্রকাশ করেছেন। তাই সব মিলিয়ে সবার উপরে ছবিটি রোম্যান্টিক থ্রিলার তো বটেই, কারণ শেষ অবধি টান টান উত্তেজনাময় ছবি। এবং এই ছবিটা এরকম নয় যে প্রথমেই বুঝে যাওয়া হলো যে কে অপরাধী। সেই কারণে পরিচালকের মুনশিয়ানা এখানে প্রশংসনীয়। ছবিটার শেষ দৃশ্য পর্যন্ত দেখতে হবে অপরাধীকে বোঝার জন্য। এখানেই ছবিটির সার্থকতা। এই ছবির বিপুল সাফল্যের পর 1958 সালে এই ছবিটি কালা পানি নামে হিন্দিতে পুনর্নির্মিত হয়েছিল। এই অপরাধ রোমাঞ্চকর চলচ্চিত্রটি চিরস্মরণীয় হয়ে থাকবে শুধুমাত্র অনবদ্য অভিনয়, ছবির অসাধারণ গল্প, তার সাথে রয়েছে অসাধারণ সঙ্গীত পরিচালনা। রবীন চ্যাটার্জির সঙ্গীত পরিচালনায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের দুটি বিপুল জনপ্রিয় গান, ঘুম ঘুম চাঁদ, জানি না ফুরাবে কবে, আজও সমান জনপ্রিয়। এই ছবিটি একটা অসাধারণ ক্লাসিক ছবি, যা উত্তম সুচিত্রা জুটিকে রোম্যান্টিক কিংবদন্তিতে পরিণত করেছে।